গতকাল বাংলাদেশে উত্তরপাড়া খ্যাত কচু খেতে বিশাল বড় সাইজের দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। কি ভয় পেয়ে গেলেন? ভয় পাবার কিছু নেই। এই বোমা আক্ষরিক অর্থে কোনো অ্যাটমিক বোমা বা পারমাণবিক বোমা নয়। এই বোমা হচ্ছে কথার বোমা। বোমা দুটি সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব। তার আগে চলুন কে কোন ধরনের বোমা ফাটিয়েছে এবং কার বোমার কত ওজন ছিল এবং বোমাটি কার উপরে গিয়ে পড়েছে সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন বলবো। প্রথমে আসুন আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি একটি বই লিখেছেন, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। এই বইয়ের ভিতরেও সেই বিষয়টি এনেছেন এবং সম্ভবত আর টিভির সাথে একটি সাক্ষাৎকারে ওই কথাগুলোই আবার তিনি খোলাসা করেছেন যে 5 আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার আগে কে এর দায়িত্ব নেবেন, কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন, সেই বিষয়টি নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ক্যান্টনমেন্টে এক দীর্ঘ আলাপ আলোচনা হয় এবং সেখানে বলা হয়েছে প্রায় 4 ঘন্টা তাদের সাথে বৈঠক হয়। এই 4 ঘন্টার ভিতরে মাত্র আধা ঘন্টা অন্যান্য সকল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, আর বাকি 3.5 ঘন্টা শুধুমাত্র প্রধান উপদেষ্টা কে হবে এই বিষয়টি নিয়ে একটি দীর্ঘ বিতণ্ডা চলে এবং এক পর্যায়ে সেনাপ্রধান ছাত্রদের কথা মেনে নিতে বাধ্য হয়। চলুন আমরা একটু আসিফ মাহমুদের কাছ থেকে শুনে আসি কি হয়েছিল সেদিন, ঘটনাটা কি ঘটেছিল। সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন, হোয়াই নট এনি আদার পারসন। তো আমরা আমাদের জায়গায় অ্যাডামেন্ট ছিলাম, বিকজ আমরা তো 5 তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট। এবং সেটা এক ধরনের বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছি, আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তোয়াক্কা সে সময়টাই করে নেই। কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে, এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। এখন আওয়ামী লীগ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে 2 চোখে দেখতে পারে না, একদম অপছন্দ করে। শুনলেন, এখানে পরিষ্কার সেনাপ্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে চাচ্ছিলেন না। আমরা জানি শেখ হাসিনা ইউনুসকে হয়রানি করার জন্য তার নামে বেশ কয়েকটি মামলা ঠুকে দেয় এবং তাকে সুদে ইউনুস বলে বিভিন্ন সময়ে গালবন্ধ করতে থাকে। তো সেনাপ্রধান তো সেই শেখ হাসিনারই নিজের আত্মীয় বা তার বোনের জামাই, যাই হোক, তো তিনিও হয়তো ওই সময়ে ওই রকম একটা পরিস্থিতি থেকে বা সেই নস্টালজিয়া থেকে তিনি বের হতে পারেন নাই। এখন প্রশ্ন আসতে পারে যে কেন সেনাপ্রধান শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও প্রফেসর ইউনুসকে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাচ্ছিলেন না। এখানে আমাদের ধারণা, আমরা একটি ধারণা করতে পারি, বিষয়টা হয়তো এরকম যে সেনাপ্রধান হয়তো ভেবেছিলেন যে শেখ হাসিনাকে আমি নিরাপদে এক্সিট দিয়ে দিলাম, ভারতে তিনি চলে গেলেন আপাতত মন বোঝানোর জন্য, কিছুদিনের জন্য এই ছাত্রদেরকে শান্ত করার জন্য, যেন একটা সরকার গঠিত হোক এবং সেই সরকার সেনা সমর্থিত সরকার হবে এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, সেনাবাহিনী এদেরকে নিয়ন্ত্রণ করবে এবং সুযোগ বুঝে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তাদেরকে আবার বা একটি সংক্ষিপ্ত সময় পরে একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের হাতেই আবার ক্ষমতা দিয়ে দেওয়া হবে, অথবা এক টার্ম বিএনপিকে ক্ষমতায় দিয়ে পরবর্তীতে আবার আওয়ামী লীগকে এদেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু বিধি বাম, তার সেই পরিকল্পনা সেদিন ছাত্র জনতা একেবারে নস্যাৎ করে দিয়েছিল। তিনি হয়তো বুঝতে পারেন নাই যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া এবং শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছিয়ে দেওয়ার পরে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে এবং এর প্রতিক্রিয়াটা কি হতে পারে। এখন তিনি বুঝতে পারছেন যে এদেশে শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেই অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল ক্ষীণ, এবং এখানে যারাই তাকে পুনর্বাসিত করার স্বপ্ন দেখবে, প্রচেষ্টা করবে, তাদের সেই স্বপ্ন, তাদের সেই প্রচেষ্টা বুমেরাং হবে বলে বিশিষ্ট জনেরা মনে করছে।
এবার আসুন, দ্বিতীয় যে বোমাটি ফাটিয়েছেন তিনি হচ্ছেন আমাদের কালো মানিক হাসনাত আব্দুল্লাহ। 11ই মার্চ 2025 সালে হাসনাত এবং সার্জিসকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। তাদেরকে চাপ দেয়া হচ্ছিল। কি চাপ দেয়া হচ্ছিল সেটি সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন এবং সবাই জানেন, ওই বিষয়ে আমি আর বিস্তারিত যাচ্ছি না। আসিফ মাহমুদের যে সাক্ষাৎকার এবং হাসনাত আব্দুল্লাহর যে ফেসবুক স্ট্যাটাস, এটি কিন্তু একেবারে দুটোই মিলে যাচ্ছে। এই ঘটনার পরে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস অনেকেই লক্ষ্য করছেন এবং ইতিমধ্যেই ঢাকা সহ সারা দেশ প্রায় উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী সকল সমালোচনা, সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে এই সেনাবাহিনীদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার অনতিবিলম্বে রহিত করা হোক এবং তাদেরকে দেশ পুনর্গঠনে, দেশের সীমান্ত রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকে ব্যবহারের জন্য যে ধরনের উন্নত প্রশিক্ষণ দরকার, যে ধরনের ইকুইপমেন্ট দরকার, সবকিছু দিয়ে তাদেরকে সেইভাবে প্রস্তুত রাখা হোক। এবং যার বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়েছে তিনি স্বেচ্ছায় যদি এখান থেকে বিদায় নেন তাহলে সেটি দেশের জন্য ভালো, তার জন্যও ভালো। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকেই দায়িত্ব পালন করতে হবে এবং তাদেরকে আবার তার যথাযথ জায়গায় ফিরিয়ে এনে তাদের মনোবলকে চাঙ্গা করে তাদেরকে পূর্ণমাত্রায় আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহার করা হোক এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের সহযোগিতা করার জন্য তাদের সাথে প্রতিটি গ্রামে ভিলেজ পুলিশিং এর ব্যবস্থা করা যেতে পারে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের যে সমস্ত সমন্বয়করা ছিলেন বা যে সমস্ত সক্রিয় কর্মীরা ছিলেন, যারা দেশের প্রতি কমিটেড, যারা স্বৈরাচার বিতরণের ব্যাপারে কমিটেড, এই সমস্ত লোকদেরকে পুলিশিং এর একটা কমিটি গঠন করে একটা পুলিশিং সিস্টেম করে তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক, তাদেরকে ড্রেস দেয়া হোক, প্রয়োজনে অতি দ্রুত সময়ে মাত্র 15 দিনের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে ছোট্ট সীমিত আকারে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া যেতে পারে। যদি সরকার আন্তরিকতার সাথে এই কাজগুলো করতে পারে তাহলে আমাদের সেনাবাহিনী একদিকে সেফ হবে, তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখা সম্ভব হবে, তাদেরকে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রাখা সম্ভব হবে এবং সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে। অপরদিকে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, অপরাধ নির্মূল হবে এবং অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।